হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 4-এর অর্থাৎ চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বিষয়ে আরও একটুখানি পড়াশোনা। তো আমাদের সিলেবাসে আছে থার্ড ইউনিট টেস্ট বা তৃতীয় পর্বের পরীক্ষায় 118 থেকে 160 নম্বর পৃষ্ঠা অবধি পড়বে। তো আগের দিন আমরা কিছুটা এগিয়ে নিয়ে গেছিলাম, আজকে আমরা যাব তারপরের পড়াগুলো নিয়ে। আজকে আমরা দেখব বিভিন্ন ধরনের সমাজ, আমাদের এই যে মানুষ যে বসবাস করে। আগের দিন আমরা দেখেছিলাম বিভিন্ন রকমের পেশার সঙ্গে যুক্ত লোক। আজকে আমরা দেখব তো আমাদের সমাজটাকে কিভাবে ভাগ করা হয়েছে। কেউ দেখবে যে সমাজে কেউ দেখবে যে রিক্সা চালাচ্ছে, কেউ দেখবে টোটো চালাচ্ছে, কেউ আবার দেখবে যে মাস্টারি করছে। এরকমভাবে সমাজটা বিভিন্ন ভাগে ভাগ করা যায়। রাবেয়া বলল, আমরা সবাই তাহলে সামাজিক জীব, কিন্তু দিদি সমাজ চালায় কারা? দিদিমণি বললেন, সমাজ চালায় সেই সমাজের সমস্ত মানুষ মিলে। তাহলে আমরা সবাই মিলে আমাদের সমাজটাকে পরিচালনা করি। তবে সব সময় সমাজ একই রকম ছিল না। পলাশ বলল, সমাজেরও আবার নানা রকম ভাগ হয় না দিদি? দিদিমণি বলে, হ্যাঁ ভাগ হয়। ধরো আমি যদি তোমাদের পুরো নাম বলতে পুরো নাম জানতে চাই, তোমাদের নাম ও পদবি বলবে। তোমার পদবি আর তোমার বাবার পদবি একই, তার মানে তোমার নামের পাশে বাবার পদবি জোড়া আছে। সেই পদবিটাই তোমাদের পরিবারের পদবি। তোমার বাবা, তোমার দাদু, তার দাদু, তার দাদু করে সেই পদবিটাই ইউজ করে আসছি। কিন্তু তোমার মায়ের পদবি আগে আলাদা ছিল। তোমাদের পরিবারে এসে তিনি তোমার বাবার পদবি গ্রহণ করেছেন। বুঝতে পারছো? মানে আমাদের নাম, ধরো আমার নাম দেবদাস ভাস্কর, এই ভাস্করটা আমারও বাবারও সবার। আর মার হয়তো অন্য কিছু ছিল, মা এবার এসছেন, মা পদবিটা ভাস্কর করে নিয়েছে। বুঝতে পেরেছ? অরুণ বলল, দিদি পদবীর সঙ্গে সমাজের কি সম্পর্ক? দিদিমণি বললেন, এই যে বললাম নানা রকম সমাজের কথা। তো এক একটা পরিবার, ধরো এখানে ভাস্কর পরিবার আছে, এখানে দাস পরিবার আছে, এখানে খামারু পরিবার আছে, এখানে ভট্টাচার্য পরিবার আছে, এখানে আরও বিভিন্ন রকমের যে পদবী সেই পরিবারগুলো আছে। এই পদবীর ধরো দুটো ছেলে, তারপরে এরকমভাবে এই একটা সমাজ হয়ে গেছে। এটা ভাস্কর সমাজ, এটা মজুমদার সমাজ, এটা দাস সমাজ, এরকমভাবে সমাজে ভাগ হয়ে গেছে। কে আছে আমার সঙ্গে দেখে নেব। যারা চ্যানেলটাই নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবে। আর যারা ভাবছো রেগুলার আমার সঙ্গে ক্লাস করবে, তারা অবশ্যই অবশ্যই অ্যাপটা ডাউনলোড করে আমার সঙ্গে জুড়ে যাবে। তো ঈশানকে আমি সঙ্গে নিয়ে নিই। ঈশান, ঈশান শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা ঈশান, শরীর ঠিক আছে? হ্যাঁ স্যার, একটু ঠিক আছে, পা কেটে গেছে। আরে বাস, এত ফাড়া কেন? পা কিসে কাটলো? ওই কাঠের চেয়ারে, আর চোখে লেগেছে। ধাক্কা মানে হাঁটছিলে কাঠের চেয়ারে ডাই করে লেগে গেছে? অনেকটা হ্যাঁ, কেটেছে না একটুখানি? কেটেছে কিন্তু রক্ত অনেক বেরিয়েছে। ঠিক আছে, ঠিক আছে, ও ঠিক হয়ে যাবে। আমাদের শরীরে এরকম সিস্টেম আছে যে সব ঠিক হয়ে যাবে। তোমরা অনেকবার বাবার পদবী নামের পাশে লেখো, আবার অনেকেই আগে আছে জায়গার নামে পদবী। সুমনা বললো, তাহলে সমাজে মেয়েদের ভূমিকা কি? দিদিমণি বললেন, আমাদের সমাজে ছেলেদের ভূমিকা, ছেলে মেয়েদের ভূমিকা সমান। সে অনেকদিন আগের কথা, সবাই দল বেঁধে থাকতো, মেয়েরাও শিকারে যেত ছেলেদের সঙ্গে, আবার তারা বাচ্চাদের দেখাশোনাও করতো। পলাশ বলল, আমার মাও চাকরি করেন। ঈশানের মা চাকরি করে, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে এখন সবাই আমরা সমান, মেয়েরাও সব কাজ করতে পারে, ছেলেরাও পারে। আবার বাড়ির কাজও করেন, রান্না বান্নাও করে, বাবাও মাকে সাহায্য করেন বাড়ির কাজে। তবে আমাদের বাড়িতে ঠাকুমাই এখন সবার থেকে বড়। তোমাদের বাড়িতে ঠাকুমা আছে? আর মারা গেছে। ছিল আগে? হ্যাঁ, কতদিন আগে মারা গেছেন? 2 বছর। আচ্ছা আচ্ছা। সকলে তার কথা মেনে চলেন। তোমাদের বাড়িতে এখন সব থেকে বড় কে বয়সে? বাবা। বয়সে বাবা বড়। দাদুও মারা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা।
দিদিমণি বললেন আমাদের দেশের মেঘালয় রাজ্যে খাসিয়াদের সমাজ আজও মা পরিবার প্রধান। খাসিয়াদের সমাজে মারা পরিবারের প্রধান। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে ভারতবর্ষের কোন রাজ্যে নারীরা পরিবারের প্রধান। প্রশ্নটা বলছি, ভারতের কোন রাজ্যে মেয়েরাই পরিবারের প্রধান? তখন বলতে হবে মেঘালয় রাজ্যে। ভারতের কোন রাজ্যে মেয়েরা প্রধান? মেয়েরাই প্রধান। তাহলে তখন বলতে হবে কি বলতে হবে? ভারতের মেঘালয়ের মেয়েরাই পরিবারের প্রধান। আমাদের কারা প্রধান? বাবা। বাবা হচ্ছেন প্রধান। সেই সমাজে মায়ের গুরুত্ব বেশি। পরিবারের প্রধান বলতে মা। তার আদেশই শেষ কথা। সম্পত্তির ওপর পুরুষদের কোনো অধিকার নেই। মায়ের বংশ পরিচয়েই সন্তান বংশ পরিচয়। আমাদের সমাজের কথা বলতে গেলে আমরা বলি আদি পুরুষের কথা, আমরা আর খাসিয়ারা বলেন আদি মাতার কথা। রানী বলল, আচ্ছা দিদি, সমাজ চিনব কি করে? অনেক দিন এক জায়গায় একসঙ্গে থাকার ফলে সমাজ তৈরি হয়। তাই সেই সমাজের লোকেরা কতগুলো বিষয়ে একই রকম হয়ে থাকেন। ধরো সংস্কৃতি, মানে সব ওই এলাকার লোকেরা সবাই একসঙ্গে একই অনুষ্ঠান করেন। আমরা প্রায় সবাই ক্লাসে এরকম সংস্কৃতি নিয়ে বেঁচে থাকি। যেমন ভাষা, তাদের সবার ভাষা এক হবে। খাবার, পোশাক, নাচ, গান, উৎসব, শিল্পকলা, এগুলো দেখেই আমরা সমাজটাকে চিনবো। তাহলে সমাজ চিনবো কি করে? তাদের ভাষা, যেমন মুসলিমদের খোট্টা ভাষা, ঠিক আছে, যেমন সাঁওতালিদের সাঁওতালি ভাষা, তাহলে এইটা সাঁওতালি সমাজ, এটা মুসলিম সমাজ, এটা হিন্দু সমাজ। এগুলো আমরা ভাষার সাহায্যে চিনতে পারি। খাবার, পোশাক, পরিচ্ছদ, নাচ, গান, উৎসব, শিল্পকলা, এগুলো নিয়ে দেখেই আমরা কিন্তু বুঝতে পারি। সবাই হয়তো ঈদ পালন করছে, তার মানে ওরা মুসলিম। সবাই হয়তো দুর্গা পুজো করছে, মানে ওরা হিন্দু। কখনো বা বড়দিন পালন করছে, তখন তারা খ্রিস্টান। এইভাবে আমরা কিন্তু সমাজটাকে ভাগ করে দিয়েছি। সমাজটাকে আমরা বিভিন্ন পার্টে ভাগ করেছি। বুঝতে পারছিস শান? তা দিয়ে চেনা যায় সমাজটাকে। তাহলে আমরা সমাজটাকে চিনতে পারি ভাষা, খাবার, পোশাক, নাচ, গান, উৎসব আর শিল্প দেখে। এবার ছবিগুলো থেকে কি কি বোঝা যাচ্ছে? দেখো তো এখানে এই মেয়েটাকে, মেয়েটা ডাক্তার, ছেলেটাও ডাক্তার। ছেলেটাও ডাক্তার, মেয়েটাও ডাক্তার। এটা কে? এটা স্টুডেন্ট। এটা ছেলে পড়ছে আর একটা মেয়েও পড়ছে। এখানে মেয়েটাও দোকানদারি করছে, ছেলেটাও দোকানদারি করছে। এখানে দেখো তো মেয়েটাও ট্রেন চালাচ্ছে, ছেলেটাও ট্রেন চালাচ্ছে। প্লেন। এখানে দেখো তো মেয়েটাও ধান চাষ কাজ করছে, ছেলেটাও চাষের কাজ করছে। তাহলে এখানে আমরা দেখছি ছেলে মেয়ে কি আলাদা? না স্যার। তুমি চাইলেও ডাক্তার হতে পারো, আর একটা মেয়ে চাইলেও ডাক্তার হতে পারে। তুমিও পড়াশোনা করতে পারো, তোমার দিদি, বোন, ভাই সবাই পড়াশোনা করতে পারে। তাহলে আমরা কিন্তু আলাদা নয়, আমরা সবাই এক। রাবেয়া বলল, দিদি নানা রকম কাজ করছে সবাই। পলাশ বলল, পুরুষ মহিলা দুজনে একই কাজ করতে পারে। একদম ঠিক। দিদিমণি বললেন, এর থেকেও একরকম সমাজের কথা জানা যায়। ধরো একসময় মানুষ শুধু ঘুরে ঘুরে খাবার খুঁজতে বেরোতো, তাদেরকে বলা যাযাবর সমাজ। তাহলে প্রথমে কি ছিল? যাযাবর সমাজ। তারপর রানী বলল, তারপর কি পশুপালন করতে শিখলো? দিদিমণি বললেন, হ্যাঁ, তখন পশুপালক সমাজ। এরপর চাষ করতে শিখলেন, তখন হয়ে গেল কৃষি সমাজ। তারপরে আস্তে আস্তে বিভিন্ন আরো সমাজের কাজের ভিত্তিতে সমাজটা ভাগ হয়ে গেল। যেমন ধরো নাপিতরা চুল কাটবে, কুমোররা হাঁড়ি বানাবে, আর কামাররা কি করবে? লোহার যন্ত্রপাতি বানাবে, কাঠের কাজ বানাবে ছুতোররা। এইভাবেও কিন্তু সমাজটা ভাগ হয়ে গেল। বিশু বলল, তখনও কারখানা হয়নি দিদি। না, প্রথমে ঘরোয়া কাজ দিয়ে শিল্পের শুরু হয়েছিল, তারপর একসময় কারখানা হলো। সে বেশি দিন আগের কথা নয়। তখন ওসব বড় বড় কলকারখানা চাষের বদলে অনেকেই কাজ করতে লাগলেন। যখন কলকারখানা হলো, তখন চাষের বদলে অনেকে কলকারখানায় কাজ করতে শুরু করলেন। শিবু বলল, ওই সমাজকে কি তাহলে শিল্প সমাজ বলা যাবে? দিদিমণি বললেন, হ্যাঁ, বলা যাবে।
কিন্তু শুধু শিল্প সমাজ হলে চলে না, খেতে পড়তে হবে তো, তাই কৃষি ও শিল্প পাশাপাশি চলতে থাকলো। তাহলে একদিকে এসে দিনে রাতে সকালবেলায় রাতের বেলায় চাষবাসও করতে লাগলো, আর সারাদিন ধরে কলকারখানায় কাজ করতে লাগলো, বা একটা শ্রেণী কলকারখানায় কাজ করছে আর একটা শ্রেণী চাষের কাজ করছে, এরকমভাবে আমাদের সমাজটা তৈরি হতে লাগলো। আজকের সমাজেও তাই তাই কেউ চাষ করেন, কেউ বা কারখানায় কাজ করেন, এছাড়াও অনেক পেশা আছে। তাহলে পেশা কি? যেটা করে সে তার জীবন নির্ধারণ করে তাকে বলা হয় পেশা। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে হবে, পেশা কি? না, মানুষ যে জীবিকা অবলম্বন করে সংসার চালায়, নিজের পেটের ভাত জোগাড় করে নিজের সংসারটা চালায়, সেইটাকে বলা হয় পেশা। কি বুঝতে পারলে ঈশান? হ্যাঁ স্যার। পেশা বলতে কি বুঝলাম? না, আমরা যেটা করে আমাদের সংসারে খরচ চালায় সেটাকে বলা হয় পেশা। নানা রকম পেশার মানুষ নিয়ে আমাদের সমাজ, কেউ চাকরি করে, কেউ পোস্টমাস্টার, কেউ আবার শুধু মাস্টার। এবার তোমাদের চারপাশের সমাজ খুঁটিয়ে দেখো। আমরা যদি চারপাশটা ভালো করে দেখি, তোমার বাড়ির পাশেই অনেক রকমের মানুষ আছে। আমাদের সমাজ কত রকম ভাষায় মানুষ কথা বলে থাকেন। আমরা সবাই বাংলা কথা বলি, তাই না বলো ঈশান? হ্যাঁ স্যার। थोड़ा बहुत हिंदी भी चलता है, हिंदी कोलकाता में ज़्यादा, কলকাতাতে অনেক হিন্দি চলে না? হ্যাঁ স্যার। अंग्रेजी भी आता है कभी कभी, इंग्लिश। ইংলিশ তোমার স্কুলে টুকটাক ইংলিশই হয় না, ইংরেজি কথা বলে না? হ্যাঁ স্যার। আচ্ছা, আর কোনো ভাষায় কথা শুনেছো তুমি? হ্যাঁ স্যার, কিন্তু ভাষাটার নাম ভুলে গেছি। হ্যাঁ, মারোয়ারি হ্যাঁ ভাষা। স্যার, স্যার, না স্যার, না স্যার, আমি শুনেছি। বলবো? বলো। চাইনিজ। এত বলেছে যখনই বেরোতে চাই খুব চাইনিজ থাকে। চাইনিজ থাকে? আচ্ছা আচ্ছা, চাইনিজ ভাষা বুঝতে পারি না আমরা। কি একটা সমাজে খ্যাচ বিভিন্ন খ্যাচ বলো। কি একটা খিচখ্যাচ খিউখাও বলে। আমাদের সমাজে বিভিন্ন মানুষ কি কি ধরনের পোশাক পরেন? কি কি ধরনের পোশাক পরেন? শাড়ি, চুড়িদার। প্যান্ট শার্ট শাড়ি, প্যান্ট শার্ট শাড়ি, চুড়িদার, তাই না? ধুতি পাঞ্জাবি দেখেছো বড় বয়স্ক দাদুরা? হ্যাঁ স্যার। ধুতি পাঞ্জাবি। আর কি? আরো অনেক রকমের পোশাক আছে, আরো অনেক রকমের পোশাক আছে। এখন তো বার্ড মোড়া পরে, দেখেছো বার্ড মোড়া? হ্যাঁ স্যার। আর কি হয়? আর কি পোশাক দেখেছো? পাজামা দেখেছো? পাজামা। আচ্ছা, তারপরে দেখো তো আমাদের সমাজে বিভিন্ন মানুষ কি কি উৎসব পালন করে। বাংলা দুর্গা পূজা। দুর্গা পুজো দেখেছি, ঈদ দেখেছি। ঈদ, হিন্দু ঈদ। মুসলিমদের ঈদ, তারপরে ক্রিসমাস। ইংলিশ। ক্রিসমাস দেখেছি, দেখেনি? হ্যাঁ স্যার। আর কি দেখেছি? আর কি দেখেছো? ড্রাগন ড্রাগন ফেস্টিভ্যাল। কোথায় হয়? চায়নাতে। ড্রাগন ফেস্টিভ্যাল হয়। আচ্ছা, এবার আমাদের সমাজে পুরুষ ও মহিলারা কি কি পেশায়? প্রথমে আমরা বলবো, ফার্স্টেই বলবো ব্যবসা বাণিজ্য, তারপরে বলবো চাকুরি, চাষবাস, তারপরে তারপর এটা ব্যবসা হবে স্যার। ব্যবসা করেছি, ব্যবসা, চাকুরি, চাষবাস, শিক্ষকতা, মাস্টারি, শিক্ষক, ডাক্তার,
কামার, কুমোর, দেখো না এগুলো? হ্যাঁ স্যার। কুমোরটুলিতে তো কত ঠাকুর তৈরি হচ্ছে এখন। আমাদের সমাজে বিভিন্ন মানুষ কি কি খাবার খান? তুমি কি খাও? ভাত, ডাল, রুটি, ডাল, মাছ, মাংস, তারপরে আর কি খাই? বিরিয়ানি, এইসবগুলো খাই। ফ্রাইড রাইস, চাউমিন, তাহলে এগুলো সবাই খায়। এই লিস্টটা তোমরা করে নিও তাহলে, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তারপরে চলো আমরা দেখি চাষের একাল আর সেকাল। আগে কি হতো আর এখন কি হয়। এটা কিসের ছবি বলো তো? এটা এটা গম। এটা যদি গম, এটা ভুট্টা, কর্ন। এটা পটেটো, এটা আলু, আলু। আর এটা কি? পেঁপে না পেয়ারা? পেয়ারা, পেয়ারা। এটা কি? মটরশুঁটি। মটরশুঁটি, এটা টমেটো। এটা পালং শাক। এটা আনারস। এটা গাঁদা। এটা ধনে পাতা। ধনে এটা কি? পাতা, চা। চা পাতা না? হ্যাঁ স্যার। না কি ওটা? বুঝতে পারছি না আমি, তুমি দেখো তো ওটা কি গো? চা পাতা। চা পাতাই হবে আমার মনে হচ্ছে। তাহলে দেখো, এটা কি বলতো? এটা চাল, এটা থেকে ভাত হয়। এটা কি ফুল বলতো? সর্ষে ফুল মনে হচ্ছে। এটা পাট গাছ। এটা পাট গাছ। কি গাছ এটা? এবার তোমরা নিজেদের মধ্যে শিক্ষক শিক্ষিকার সঙ্গে আলোচনা করে ওপরে ছবিগুলো কোনটি কি ধরনের ফসল তা লিখো। দানা শস্য যেটা আমরা খাই সেদ্ধ করে, সেটা হচ্ছে, এটা দানা শস্য, এটা দানা শস্য, এটা দানা শস্য, এটাও দানা শস্য। ডাল, কোনটা কোনটা ডাল বলো তো? ডাল তো দেয়নি। মটরটা ডাল হতে পারে। তারপর তন্তু, তন্তু এই পাটটা হচ্ছে তন্তু জাতীয়। ফল, ফলগুলো তো আমরা চিনি, ফলগুলো আর বলছি না, ফল এগুলো। তারপর পানীয়, পানীয় মানে পান করি আমরা, কোনটা কোনটা পান করি? এখানে ছবি না থাকলে তুমি বলতে পারো, চাটা পান করি না? সবজি, আমরা সবজি কোনটা কোনটা বলবো? আলু, ধনে পাতা আছে তো, আলু, ধনে পাতা, টমেটো, আলু, টমেটো। তেল, তেল এই যে এটা সর্ষের গাছ বললাম, সর্ষের ফুল। ফুল, ফুল আমরা কোনটা বলবো? গাঁদাটা ফুল বলবো। তাহলে ওই ছবি থেকে আর আমরা ওই দেখলাম যে এখানে দানা শস্য হিসেবে চাল, গম, ভুট্টা। ডাল হিসেবে আমরা পেয়েছি এখানে কি? ডাল হিসেবে আমরা মটরশুঁটিকে পেয়েছি, মটর। তন্তু হিসেবে পেয়েছি পাট। ফল হিসেবে পেয়েছি আনারস, পেয়ারা। পানীয় হিসেবে পেয়েছি চা। সবজি হিসেবে আমরা পেয়েছি আলু, টমেটো, ধনেপাতা। তেল হিসেবে পেয়েছি সর্ষে। ফুল হিসেবে পেয়েছি গাঁদা ফুল। এগুলো তো সবাই দেখেছি, আমরা প্রতিদিনই প্রায় দেখতে পাই, হাটে বাজারে সবসময় আমাদের এগুলো ব্যবহার করতে হয়, তাই না বলো? তারপরে একটু পড়ো তো ঈশান, কি বলছে দেখো তো। সৌরভদের জমিতে ট্রাক্টর দিয়ে ধান চাষের কাজ হচ্ছে। বেশ কিছু বছর আগে ওই ক্ষেতে হাল বলদ দিয়ে চাষ হতো। হাল বলদ মানে দুদিকে দুটো গরু থাকতো, দুদিকে দিয়ে দুটো গরু থাকতো, আর মধ্যে একটা লাঙল থাকতো, লাঙল। এইখানে একটা লোহার ফলা লাগানো থাকতো, জমিকে একদম চেষে দিত। এখন কিসে হয়? ট্রাক্টর দিয়ে। তাহলে সেকালে কিসে হতো? সেকালে এখানে বলদ লাগাতো না, এখানে মানুষেই টানতো, দুটো মানুষ ঘাড়ে করে টানতো, দুটো মানুষ ঘাড়ে করে টানতো, ঠিক আছে? সৌরভের বাবা বললেন ট্রাক্টর দিয়ে চাষ করলে অল্প সময়ে বেশি জমি চাষ করা যায়।
আর খানিকটিও কম হয়, খাটনিও কম হয়। তাহলে ট্রাক্টর দিয়ে সুবিধা বলেই মানুষ কিন্তু ট্রাক্টর ব্যবহার করতে লাগলো। পরদিন স্কুলে গিয়ে সৌরভ জিজ্ঞেস করলো, চাষের কাজে এসবের ব্যবহার শুরু হলো কবে? অনুপ বলল, মামার মুখে শুনেছি আমাদের ওখানে পাহাড়ে কিছু মানুষ প্রথম জঙ্গল পোড়ায়, জঙ্গলকে পুড়িয়ে দিল, তারপর ওই জমিতে কোদাল নিড়ানি দিয়ে চাষ করে। আজও সেখানে হাল বা বলদের ব্যবহার শুরু হয়নি, সেখানে এখনো কোদাল দিয়েই চাষ হয়। দিদি বললেন, মানুষের চাষ করতে শেখার একদম প্রথম দিকে আবিষ্কার এটা। হাল বলদটা হচ্ছে প্রথম দিকের আবিষ্কার। রোকেয়া জিজ্ঞেস করলো, মানুষ কবে চাষ করতে শিখেছিল দিদি? ঠিক সময় জানা যায়নি, তবে মনে হয় আজ থেকে প্রায় 9-10 হাজার বছর আগে। 9-10 হাজার বছর। কত বছর আগে? 9 থেকে 10 হাজার বছর। 10 হাজার বছর মানে বহুদিন আগে, যখন মানুষ একদম বনে বাস করত, তখন মানুষেরা ছোট ছোট দলে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো। খাদ্যের জন্য, খাদ্যের অভাব হলেই মানুষ অন্য জায়গায় চলে যেত। সেই সময় মানুষ হয়তো লক্ষ্য করেছিল পশু পাখির ফল খাওয়ার সময়, তাদের মল ত্যাগের সময় বীজ মাটিতে পড়ে যায়, কিছুদিন পর ওই বীজ থেকে গাছের চারা বের হয়। এইভাবে হয়তো সেই সময় মানুষ বীজ মাটিতে ফেলে চাষের কাজ শিখেছিল। তাহলে কি প্রথম দিকে মানুষ যাযাবর ছিল, ফল খুঁজে বেড়াতো, ফল মূল খেয়ে বাঁচতো, ফল খুঁজে বেড়াতো। এবার একটা ফল খেতে খেতে মাটিতে তার বীজগুলো ফেলে দিত। এবার ওইখানে দেখলো যে ফল খেতে খেতে ফলের গাছ বেরিয়ে গেল। এইভাবে তাদের মাথায় একটা আইডিয়া এলো যে আমরা যদি ফলের বীজটা ফেলি, মাটিটাকে যদি যত্ন করে ফলের বীজটা ফেলি, তাহলে আমাদের সেখান থেকে গাছও হবে এবং সেই গাছ থেকে আমরা ফলটা সহজেই পাবো। সেই থেকেই চাষের আইডিয়াটা এলো। চাষের কাজে এরপর তো অনেক পরিবর্তন এসেছে। প্রথম দিকে মানুষ মাটিতে বীজ ফেলে ফসল পেলেও তার পরিমাণ ছিল খুব কম। আস্তে আস্তে মানুষ ফলন বাড়ানোর জন্য চাষের ধাপ আবিষ্কার করলো। ধাপগুলো বলতে কি, প্রথমে চাষের জমিটাকে ভালো করে চষে নেওয়া, তারপরে সেখানে বীজ ফেলা, তারপরে জল দেওয়া, এগুলো সব আস্তে আস্তে শিখলো। প্রথমে জাস্ট মাটিতে বীজটা ফেলে দিত, কোনটা গাছ হতো কোনটা হতো না, একটু আধটু ফসল হতো। তারপরে যখন মাটি খুঁড়ে যখন ফেলতে লাগলো, তখন আরেকটু বেশি বেশি ফসল হতে লাগলো। তারপরে যখন জল দিতে শুরু করলো, নিড়ানি দিতে শুরু করলো, তখন আস্তে আস্তে অনেক বেশি পরিমাণে ফসল হতে লাগলো। বুঝতে পারছো ঈশান? হ্যাঁ স্যার। ঈশান, হ্যাঁ স্যার। তাহলে আস্তে আস্তে মানুষ ধাপে ধাপে সবকিছু শিখেছে, একসঙ্গে কেউ শিখিয়ে পড়িয়ে দেয়নি। ঠিক আছে, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, হ্যাঁ, রোজ বলো। রোজ, রোজ। হ্যাঁ স্যার। তাহলে আমরা চাষের ধাপগুলো কি কি জানলাম? প্রথমে জমি তৈরি, মানে জমিটাকে চাষ করে তৈরি করতে হবে। তারপর ভালো মাটি লাগবে আগে, তারপর না, বীজ দিতে চাষ হবে। করলাম, এবার চাষ করার পর ভালো বীজ ছড়িয়ে দিলাম। তারপরে কি হবে? জল দিতে হবে, জল, জল, আলো, রোদ এগুলো যাতে পড়া চাই। চাষ শুরু হয় প্রথমে জমি তৈরি দিয়ে, তারপরে মাঝে মাঝে নিড়ানি করতে হবে। নিড়ানি, নিড়ানি মানে কি বলতো? কি? ধরো ধান গাছ লাগিয়েছি, হ্যাঁ, ধান গাছে জল দিচ্ছি। এবার ধান গাছ যেমন বড় হচ্ছে, ঠিক তার পাশাপাশি কিছু ঘাস জন্মে যায়, জমিতে ঘাস হয়ে যায়। তখন এই ঘাসগুলোকে তুলে ফেলতে হয়। এই তুলে ফেলার পদ্ধতিটাকে বলা হয় নিড়ানি। কি বলা হয়? নিড়ানি। এখন যেমন বর্ষাকালে ধান বোনানো হয়ে গেছে, বর্ষাকালে ধান বোনা হয়ে গেছে, এখন নিড়ানি চলছে। অর্থাৎ ধানের গাছগুলো লেগে গেছে, অনেক বড় বড় থোক থোক ধানের গাছ হয়েছে, পাশাপাশি কিছু জল আলো পেয়ে মধ্যে মধ্যে কিছু ঘাস হয়ে গেছে। এই ঘাসগুলোকে চাষিরা গিয়ে ছিঁড়ে ছিঁড়ে তুলে নিচ্ছে। বুঝতে পারলে? তাহলে প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা জমি তৈরি করব, তারপর বীজ ফেলবো, বীজ ফেলার পর জল দিতে থাকবো, জল দিতে দিতে যখন ঘাস তৈরি হয়ে যাবে, ঘাসটাকে আমরা নিড়িয়ে দেবো। আর স্যার এইগুলোতে সার দিতে হবে যাতে গাছে প্রথমে তো সারের ধরে যায়। হয়নি, এখনো তো সারের যুগ আসেনি, আর সারা হবে, সার আসুক আস্তে আস্তে।
এরপরে যখন যখন দেখলো যে ভালো ফসল হচ্ছে না, এত খাটনি হচ্ছে, কিছু হচ্ছে না, পেটও ভরছে না, তখন দেখলো যে যদি আমরা গোবরটা দেই তাহলে কেমন হবে। তখন গোবর দিতে শুরু করলো, পচা সবজি দিতে শুরু করলো। যেখানে পচা সবজি, যেখানে একটা পচা গরু, পচা কুকুর দিয়েছিল, সেখানে একদম বড় বড় ধান হলো। তখন দেখছি যে আমরা যদি এগুলো ব্যবহার করি, তখন মাথার মধ্যে এলো যদি আমরা সার ব্যবহার করি। আস্তে আস্তে তখন মানুষ সারের আবিষ্কার করে ফেললো। নিড়ানি বা কোদাল দিয়ে জমি কোপানো হয়, জমিতে তারপর শুরু হয় লাঙল দেওয়া। এই কাজে প্রথমে বলদকে ব্যবহার করলেও পরে কোথাও কোথাও ঘোড়ার ব্যবহার শুরু হলো। তাহলে প্রথমে আগে লাঙল টানতো মানুষ, খুব কষ্ট হতো মানুষের। তারপরে দেখলো যে এখানে যদি আমরা গরুকে বেঁধে দিই, গরুতে টেনে দেবে, গরু হলো। তারপরে ঘোড়াও কখনো কখনো ব্যবহার করা হতো। মাঠে তৈরির পর তো বীজ ফেলা হয় মাটিতে। বীজ ফেলার আগে খানিকটা আগাছা পরিষ্কার করতে হয়। আগাছা মানে যেগুলো আমাদের চাষ করা নয় সেই গাছগুলো। আর বীজগুলো বাঁচিয়ে রাখতে মাটিতে জল থাকা দরকার। এবছর বৃষ্টি ভালো না হওয়ায় অনেক চাষের জমি শুকিয়ে গেছে, বীজ থেকে চারা হয়নি। সেই সময়ে মানুষেরও হয়তো এরকম অভিজ্ঞতা হয়েছিল। তো কোনো কোনো বছর ধান লাগিয়ে দিয়েছে আর আকাশ থেকে বৃষ্টি পড়ছে না, তখন মানুষ কী করলো, অনেক দূরে নদী থেকে নালা দিয়ে জল নিয়ে এসে সেই জমিতে দিল। এইভাবে আস্তে আস্তে সেচ ব্যবস্থা শুরু হলো। এই সমস্যা সমাধান করার জন্য মানুষ আবিষ্কার করলো জল সেচ ব্যবস্থা। নদীর জল সারা বছর ধরে রাখা হতো, এই জলকে চাষের কাজে ব্যবহার করা হতো। তারপরে মাঠের মধ্যে পুকুর খনন করতে লাগলো। এই চারপাশে জমি আছে, মধ্যেখানে একটা বড় দিঘি খুঁড়ে দিল, দিঘি খনন করে রাখলো। এবার কি হলো, যখন জলের দরকার হচ্ছে এই দিঘি থেকে জল নিয়ে নিচ্ছে। প্রথমে ড্রোন ব্যবহার করা হতো, এরকম একটা নৌকা ব্যবহার করতো, এদিকটা জলে ডুবাতো আর এদিকে হুরুত করে জলটা দিয়ে দিত। ড্রোন ব্যবহার করা হতো। আমাদের দেশের চাষিরা বিভিন্ন নদীর জলকে এইভাবে সেচের কাজে লাগাতো। এমনকি কুয়ো, নালা থেকে জল তোলার যন্ত্রও ব্যবহার করতো। নালা থেকে জল তোলা, এই দেখো এই এই চাকাটা ডুবে যাচ্ছে, এটাকে বলে হুইল পদ্ধতি। আর একটা এরকম থাকতো, এখানে ধরো এখানে দুটো লাঠি দিয়ে দিল, এখানে একটা নৌকা, ছোট্ট একটা নৌকাকে এরকম ভাবে ঝুলিয়ে রেখে দিত। আর এই মাথাটা জলে ডুবে যেত, আর এইখানে এটাকে চাঁটতো, তখন এখানে জমিতে পড়তো। জলটা এখানে ডুবিয়ে জল ভর্তি করে নিয়ে এখানে জমিতে ছেড়ে দিত। এটাকে দোন পদ্ধতি বলে। জল পেলে গাছ খুব তাড়াতাড়ি বাড়ে। দিদিমণি বললেন গাছের বাড়ার জন্য জল কম বা বেশি হলে কিন্তু বিপদ। আবার শুধু জল হলে গাছের চলে না, মাটিও ভালো থাকা দরকার। তারপরে মাটির দিকে যত্ন নিল মানুষ। এই জন্যই কি সব মাটি চাষ হয় না, দিদিমণি বললেন। একথা ভাবতে ভাবতেই মানুষ একদিন জমিতে সার ব্যবহার করেছিল। পালিত পশুর মল মানে পায়খানা, পালিত পশুর মল চাষের জমিতে পড়ে থাকলে ভালো চাষ হতো। কিন্তু চাষের জমির পরিমাণ যখন বাড়লো, তখন এত অল্প সারে আর চলে না, আর চাষ ভালো হয় না। বড়দের বা শিক্ষক শিক্ষিকার আলোচনার নিচে লেখো চাষের ধাপ। প্রথমে আমরা কি করলাম, চাষের ধাপে প্রথমে মাটিটাকে সুন্দর করে কুপিয়ে নিতে হবে বা চাষ করে নিতে হবে। 2 নম্বর কি, ফেলা। তারপর ভালো বীজ লাগবে। তারপরে জল দেওয়া। তারপরে আগাছা পরিষ্কার করা বা নিড়ানো, আগাছা পরিষ্কার করা। তারপরে যদি আমাদের সম্ভব হয় সার দেওয়া। কি দেওয়া? সার দেওয়া। এখন তো আরো চলে এসেছে, এখন পোকামাকড় হলে সেটাতে বিষ প্রয়োগ করা, পোকামাকড় নাশ করা, নষ্ট করা। পোকা হয়ে গেলে ক্ষতি হয় কিছু কিছু। কেন করা হয়, চাষ কেন করা হয়? মাটিটা আলগা হলে ভালো জমিতে বীজটা ভালো করে রসটা পায়। আলগা করা হয় মাটিকে, আলগা করার জন্য, তাতে ফসল ভালো হয় আর কি। আর বীজ ছড়ানো হয়। বীজটাকে ছড়িয়ে দিলে কি হয়, মাটির সঙ্গে মিশে যায়। তারপরে জল ছাড়া তো জীবন, জল ছাড়া তো গাছ বাঁচবেই না, সেই জন্য জলের প্রয়োগ করা হয়। তারপরে আগাছাগুলো গাছের ভিটামিনগুলো খেয়ে নেয়। মানে মাটিতে ধরো একটা গাছ হয়েছে আর একটা আগাছা হয়েছে, তো এ তো দুজনেই তো ভালো ভিটামিন, পুষ্টিকর খাবার, জল খেয়ে নিচ্ছে, ইও বড় হচ্ছে, তাহলে তো ভাগটা কমে যাচ্ছে। তার জন্য আগাছাগুলোকে ফেলে দেওয়া হয়, তাই না? হ্যাঁ।
অনুপ জিজ্ঞেস করলো তখন কি ফসলে চাষ হতো দিদি? প্রথমে শুরু হয়েছিল গম, বার্লি। পরীক্ষায় প্রশ্ন আসবে প্রথম কি চাষ করা হয়েছিল, তখন বলতে হবে গম। বার্লি, স্যার বার্লি কি? বার্লি এক প্রকারের ফল, যেটাকে গুঁড়ো করে আমরা ওই ময়দার মতো বা আটার মতো এক গুঁড়ো পাই, সেটা আগের দিনে বাচ্চাদেরকে খাওয়ানো হতো। বার্লি গমের মতোই একটা ফল। আর জবের চাষ, জবও কিন্তু গমের মতোই। তারপর একে একে মানুষ শিখলো ধান, জোয়ার, বাজরা, সোয়াবিন, আলু, স্কোয়াশ, তামাকের চাষ। তবে সব শস্যের চাষ যে একই সময়ে একই জায়গায় শুরু হয়েছিল তা কিন্তু নয়। দেখা গেল ভারতবর্ষের লোক একটা জিনিস চাষ করছে, অন্য জায়গার লোক আর একটা জিনিস চাষ করছে। বিভিন্ন জায়গায় ধরো কোনো জায়গায় ধান চাষ করছে, কোনো জায়গায় গম চাষ করছে, কোনো জায়গায় জোয়ার চাষ করছে, কোনো জায়গায় আখ চাষ করছে। এরকমভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস চাষ হতে শুরু করলো। পরে যখন সব জানাজানি হয়ে গেল তখন সবাই সব কিছু চাষ করতে শিখে গেল। কোনোটা আজকে আফ্রিকায়, তো অন্যগুলো আমেরিকা, এশিয়ায় বিভিন্ন দেশে ছড়িয়ে গেছিল। তোমাদের অঞ্চলে যে যে শস্যগুলি, সবজির, ফলের চাষ হয় তা একটা তালিকা তৈরি করো। তোমাদের ওখানে পটল চাষ হয়? পটল, হ্যাঁ, ধান, ধান, গম, শস্য, আর সবজি কি হয়? পটল, আলু, আলু, পটল, পেঁয়াজ, উচ্ছে। পেঁয়াজ, বেগুন হয় না? বেগুন, হ্যাঁ, বেগুন, পেঁয়াজ, ফল কি হয়? উচ্ছে। টমেটো হয়? স্যার টমেটো ফল? টমেটো সবজি? ফল, টমেটো ফল আবার সবজি দুটোই। টমেটো আম, যখন গাছে কাঁঠাল, থাকে হালকা, শোনো, জাম। টমেটো যখন গাছে হালকা হালকা সবুজ থাকে তখন তুমি লবণ দিয়ে খাও না? হ্যাঁ, ওটাকে সবজি হিসেবে খাই। তখন ফল হিসেবে খাও। কাঁচাতে ফল আর পাকলে সবজি, সেটা হচ্ছে টমেটো। কাঁচা খেলে সেটা ফল, কাঁচাতে ফল, আর পাকলে আমরা সেটা রান্না করে খাই। পাকাতে সবজি, বুঝলে? আচ্ছা, বুঝেছি। তাহলে অনেক কি কি ফল হয়? আর আম হয়? হ্যাঁ, আম, কাঁঠাল, জাম, লিচু, পেয়ারা, সবেদা। বাহ, ভেরি গুড। এই লিস্টটা করতে হবে। তোমার এলাকায় এখন বা বহু বছর ধরে মানুষের জীবিকার প্রয়োজনে চাষের কাজ করছেন। তোমার এলাকায় প্রবীণ ব্যক্তি বা দিদিমণির সঙ্গে আলোচনা করো। চাষের জমি কি করে তৈরি করতে হয়। প্রথমে ভালো করে চাষ প্রথমে চাষ জমিতে দিয়ে লাঙল দিয়ে আমি বলছি, মাটি প্রথমে চাষ করি ভালো করে, তারপরে গোবরে সার দিই। চাষ করার পর আমরা গোবরে সার দিই। গোবরে সার মানে যে গরুর মলমূত্রগুলো একটা জায়গায় জোগাড় করি নি, গোবরে সার দিই। গোবরে সার, এটা খুব উৎকৃষ্ট সার। তারপরে আমরা কি করি বলতো, মাটিটাকে সমান করি, মাটিটাকে সমান করে দিই। তারপরে 4 নম্বরে কি করি, ওখানে বীজ ছড়িয়ে দিই। বীজ ছড়িয়ে বা রোপণ করি, পুঁতে দিই বা ছড়িয়ে দিই। 5 নম্বরে কি করি বলতো, জল দিই। প্রথমে অল্প জল দিই, গাছটা বেরিয়ে গেলে তখন প্রচুর জল দিই। তারপরে আগাছাগুলোকে দূর করি, নিড়ানি করি, আগাছা দূর। তারপরে ভিটামিন প্রয়োগ করি, ভিটামিন বা খাবার বা সার প্রয়োগ করি। কি প্রয়োগ করি? সার। সার আর ভিটামিন প্রয়োগ করি। চাষের কাজে কি কি জিনিস ব্যবহার করা হয়? 1 নম্বরে হচ্ছে লাঙল। লাঙল তো এখন ব্যবহার করা হয় না, ট্রাক্টর হচ্ছে তার পরিবর্তে। 2 নম্বর হচ্ছে কোদাল। 3 নম্বর হচ্ছে স্প্রে মেশিন। বিভিন্ন রকমের খাবার আমরা মেশিনে করে দিই। 4 নম্বর হচ্ছে জল সেচের জন্য মেশিন, জল সেচের পাইপ, জল সেচের মেশিন। 5 নম্বরে আর কি হতে পারে? নিড়ানি। নিড়ানি একটা জিনিস পাওয়া যায়, এরকম একটা, এরকম দেখেছো নিড়ানি? না। এরকম একটা লোহার থাকে, এরকম ছোট্ট মতো একটা বাঁট থাকে, এখানে ঘাসের গোড়াতে যেই দেবো পট করে ঘাসটা উঠে যাবে। নিড়ানি। এছাড়া কাস্তে, কাস্তে না হলে ধানটা কাটবে কিসে, তাই না? সেটাই তো, কাস্তে লাগবে। কাস্তে, ধান ঝাড়াই করা মেশিন লাগবে, লাগবে না? হ্যাঁ। দেখেছো ধান ঝাড়াই করা? ধান ঝাড়াই করা
হ্যাঁ ঘর 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 করে শব্দ হয়। অগ্রায় হ্যাঁ আমাদের মতে স্কুল মাঠে, আমাদের স্কুলের মাঠে যেই আগাছা গুলো হয়েছিল ওগুলো টেনে তোলা যাচ্ছিল না, তাই ওই ধান মেশিন গুলো হয় না, ওগুলো ছোট এগুলো দিয়ে তুলে নিয়েছে। বহু বছর ধরে কি কি শস্যের চাষ হয়? এখানে আমরা বলবো ধান, গম, পাট, ডাল, সর্ষে। এগুলো লিখতে হবে। বুঝতে পারছো রোজ? হ্যাঁ স্যার। তারপরে দেখো তো, চাষের জমি যখন ফসল ফলে তখন আমাদের বাবা কাকারা খুব চিন্তা হয়, কেননা ধান গাছে পোকা তো, কোনোবার ঢ্যাঁড়স গাছে পোকা লাগে, ওই সব ফসল জমিতেই নষ্ট হয়ে যায়। শুধু ধান ঢ্যাঁড়স নয়, যে কোনো চাষেই পোকা একটা সমস্যা, পিঁপড়ে লেগে যেতে পারে। পোকা মারার জন্য মানুষ বিষ ব্যবহার করতে শুরু করলো। প্রথম দিকে শুকনো গোবর, পোড়া ছাই, নিম জাতীয় গাছের পাতার রস ব্যবহার করতো। তারপর এলো পোকা মারার রাসায়নিক বিষ, যেটা কিন্তু আমাদের খুব ক্ষতি করছে। পোকা মারার রাসায়নিক বিষটা আমাদের কিন্তু প্রচুর ক্ষতি করছে। এতে আমাদের হ্যাঁ চাষের ওই ফলন বীজ বাড়লেও মাটি কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। মাটি নষ্ট হয়ে যাচ্ছে, এর ফলে কিন্তু মাটিটা শেষ হয়ে যাচ্ছে। ফসল পাকার পর সে সময় মানুষ কি করতো, কিছু ফসল নিজের ব্যবহারের জন্য গোলায় জমিতে জমিয়ে রাখতো। গোলা দেখেছো, ধানের গোলা? হ্যাঁ এইরকম আর টাইপের, একটা ঘর হয়। এইরকম টাইপের একটা উঁচু জায়গায় এরকম একটা ঘর থাকে না, আর একটা ছোট্ট দরজা থাকে, হুম, মনে হয় ঘর না? আমি তো হ্যাঁ আগে ভাবতাম লক্ষ্মী প্যাঁচার ঘর। তুমি ভাবতে এরকম লক্ষ্মী প্যাঁচার ঘর? হ্যাঁ আমি তো ভাবতাম ওখানে মনে হয় মানুষ থাকে, গাড়ির মতো। আর না রাখতে পারলে জমিতেই পড়ে নষ্ট হতো। অনেক ফসল নানা প্রকার পানিতে খেয়ে নিত। প্রাণী একটা নাম বলো যে ফসল খেয়ে নেয়? ছাগল, ইঁদুর। ছাগল, গরু। ইঁদুর? ইঁদুর বাবা, হ্যাঁ আমি একবার আমাদের জমিতে ধান কাটতে গেছি, এই বড় একটা জমি আমাদের। এই জমিতে ধানগুলো কাটছে, মুনিশে লেবার দিয়ে কাটছে। এবার আমি এখানে বসে আছি, দেখছি এইখানে একটা গর্তর মতো, ছোট্ট একটা গর্ত, অনেক মাটি পড়ে আছে। একটা লেবারকে বলেছি যেমনই, সে কোদাল দিয়ে এটা কাটলো, এক ঝুড়ি ধান পাওয়া গেল। ওরা পরে খাবে বলে সেই গর্তের মধ্যে রেখে দিয়েছে ধানকে। এক ঝুড়ি, এই বড় ঝুড়ির এক ঝুড়ি ধান, প্রায় 10-15 কিলো ধান পাওয়া গেল। বাবা। বুঝতে পেরেছো ইঁদুররা কত খায় এবং ভবিষ্যতের জন্য জমিয়ে রাখে। হ্যাঁ আচ্ছা, চাষের কাজে ব্যবহৃত হাতিয়ার যন্ত্রপাতির নাম? নিড়ানি, নিড়াতে সাহায্য করে। নিরামি। আগাছা দূর করতে সাহায্য আগাছা করে, কোদাল মাটি কাটতে সাহায্য করে, লাঙল চাষ করতে সাহায্য করে, কাস্তে ধান কাটতে সাহায্য করে, ট্রাক্টর চাষ করতে সাহায্য করে, ট্রাক্টর বয়ে নিয়ে আসতে সাহায্য করে। এখন মানুষ আর বইছে না, আগে মাথায় করে বইতো, এখন আর মাথায় বইছে না, সেই ট্রাক্টরে করে বাড়ি নিয়ে চলে আসছে, না বলো? হ্যাঁ চাষের কাজে লাগে। পড়েছিল, এটা পরীক্ষায় পড়েছিল, চাষের কাজে লাগে এমন 3টি জিনিসের ছবি আঁকো। তো আমরা প্রথমেই লাঙলের ছবি আঁকবো একটা, তারপরে কাস্তের ছবি আঁকবো একটা, লাঙল আমি এগুলো এঁকেছি। কাস্তের ছবি আঁকবো একটা, তারপর একটা কোদালের ছবি আঁকতে পারো। 3টে বক্সে 3 রকম আঁকতে হবে। 3টে বক্সে 3 রকম আঁকবে, ঠিক আছে? হুম ঠিক আছে, আজকে আমরা কত দূর অবধি দেখলাম? আজকে আমরা দেখলাম আমাদের বইতে 127, কিন্তু আপনার বইতে 145, তাই না? হুম হুম 127 নম্বর পৃষ্ঠা অবধি দেখলাম, ঠিক আছে? রোজ সঙ্গে থাকো। ওকে স্যার। ওকে। আচ্ছা, রাকিব কই? রাকিব চলে গেল কোথায়? ঠিক আছে, আমরা তাহলে আজকে 127 নম্বর পৃষ্ঠা অবধি দেখলাম, পরের দিন আমরা পরেরটুকু দেখব। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রেখো, আর বন্ধুদের কাছে শেয়ার করে দাও।
বন্ধুদের কাছে শেয়ার করে দাও, তারাও শিখুক, তারাও জানুক আমাদের বইয়ে কি আছে। তারা হয়তো বইটা পড়তেই পারছে না, হয়তো আমার কাছে একটু দেখে নিয়ে তারাও হয়তো পড়াশোনায় আগ্রহী হবে, তারা জানবে যে এত সহজ জিনিস থাকে বইয়ের মধ্যে। তো বন্ধুদেরকে অবশ্যই জানিও। আজকের মতো এখানে বাই বাই, টাটা, গুড নাইট।